আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, দশম শ্রেণীর রসায়ন ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা সবাই নিশ্চয়ই বাসায় আছো। করোনা সম্পর্কিত সকল স্বাস্থ্যবিধি মেনে চলবে, সব সময় হাতটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবে এবং সামাজিক দূরত্ব যেটা সেটা মেনে চলার চেষ্টা করবে। আজকে আমি তোমাদের সাথে আছি ফাহমিদা জেরিন সীমা, সহকারী শিক্ষক। আমাদের আজকের আলোচনায় যাওয়ার আগে আমরা কিছু ছবি দেখি। ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু রাসায়নিক পরিবর্তন। এখানে কাঠের দহন হয়েছে, কাঠের দহন থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে তাপ ও আলো উৎপন্ন হয়েছে। আবার এখানে নিউক্লিয়ার রিঅ্যাকশন হয়েছে এবং সেখান থেকে এনার্জি উৎপন্ন হয়েছে। আবার এখানে ব্যাটারির ভিতরে যে রাসায়নিক বিক্রিয়া হয়েছে তার ফলে আমাদের বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়েছে। তাহলে এই রাসায়নিক পরিবর্তনের ফলে কিন্তু আমরা এই শক্তিগুলো পাচ্ছি। সুতরাং আমাদের আজকের আলোচনার বিষয় রসায়ন ও শক্তি। আজকের আলোচনা থেকে আমরা যেটা জানতে পারবো সেটা হলো রাসায়নিক পরিবর্তনের সাথে শক্তি উৎপাদনের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো। তাপহারী ও তাপ উৎপাদী বিক্রিয়ার পরীক্ষা করতে পারবো। বিদ্যুৎ ব্যবহার করে বিক্রিয়া সংগঠন করতে পারবো। বিশুদ্ধ জ্বালানির ব্যবহারে আগ্রহ প্রদর্শন করতে পারবো। আমাদের আজকের আলোচনার বিষয়গুলো একটু দেখে নিই। আলোচনার বিষয় হলো তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। বন্ধন শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন। জ্বালানির বিশুদ্ধতার গুরুত্ব। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের কৌশল। বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। এবার আমরা আলোচনার বিস্তারিত অংশে চলে যাই। আমরা গত অধ্যায়ে পড়েছি যে রাসায়নিক যে বিক্রিয়াগুলো হচ্ছে সেই বিক্রিয়াগুলোকে আমরা তাপ উৎপাদন এবং শোষণের ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করি। এক হলো তাপ উৎপাদী বিক্রিয়া, আর একটা হলো তাপহারী বিক্রিয়া। যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া এবং এইখানে আমাদের ΔH এর মান ঋণাত্মক। আবার যে বিক্রিয়ায় তাপের শোষণ হয় অর্থাৎ তাপ প্রদান করা হয় সেটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এই বিক্রিয়ায় ΔH এর মান আমাদের ধনাত্মক হয়। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি। ছবিতে আমরা কি দেখছি যে এখানে যে বিক্রিয়াটা হয়েছে সেই বিক্রিয়া যে তাপটা উৎপন্ন হয়েছে সেই তাপটা আমার পরিবেশে ছড়িয়ে গেছে, অর্থাৎ এটি হলো আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। এবং পরের ছবিতে দেখতে পাচ্ছি, পরের ছবিতে আমার বাহির থেকে তাপ প্রদান করার ফলে বিক্রিয়াটি সংঘটিত হচ্ছে। সুতরাং এটি হলো তাপহারী বিক্রিয়া। বন্ধন শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তনের হিসাব। বন্ধন শক্তি ব্যাপারটা কি? বন্ধন শক্তি হচ্ছে যে অণুর মধ্যে যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলো এক ধরনের শক্তির মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকে। এই শক্তিকে বলা হচ্ছে বন্ধন শক্তি। এই বন্ধন শক্তিকে ভাঙতে কিংবা এই বন্ধনকে ভাঙতে অথবা গড়তে আমাদের শক্তির প্রয়োজন হয়। এটাই হলো আমাদের বন্ধন শক্তি। অর্থাৎ পরমাণুর সঙ্গে যে বন্ধনটা আছে সেই বন্ধনকে ভাঙতে অথবা গড়তে আমাদের শক্তির প্রয়োজন হচ্ছে, সেটাই হলো আমাদের বন্ধন শক্তি। বন্ধন শক্তিতে আমাদের রাসায়নিক বিক্রিয়ায় আমাদের রাসায়নিক বিক্রিয়ায় আমরা দেখি যে আমাদের বিক্রিয়কগুলো ভেঙে অন্য একটি উৎপাদে পরিণত হয়। রাসায়নিক বিক্রিয়া যখন বিক্রিয়কগুলো ভেঙে যায়, ভেঙে গেলে তখন সেখানে আমাদের শক্তি দিতে হয়। আবার উৎপাদ যখন উৎপন্ন হয় তখন সেখান থেকে শক্তি নির্গত হয়। এই শক্তি প্রদান এবং নির্গত হওয়া থেকে আমরা রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তনটা হিসাব করতে পারি। রাসায়নিক বিক্রিয়ায় যে তাপের পরিবর্তন হয়, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে তাপের পরিবর্তন হয় সেই পরিবর্তনটা আমরা কিভাবে হিসাব করব সেই একটা সূত্রের মাধ্যমে দেখি। সূত্রটা হলো ΔH। এই ΔH হলো আমাদের রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন। ΔH সমান বিক্রিয়কগুলোর মোট
বিক্রিয়গুলোর বন্ধন শক্তিকে আমরা B2 দিয়ে ইন্ডিকেট করেছি। এবং আমরা এটা খেয়াল করছি যে বিক্রিয়গুলোর বন্ধন ভাঙার জন্য আমাদের শক্তি দিতে হয় এবং উৎপাদগুলোর যখন নতুন কোনো প্রোডাক্ট তৈরি করে তখন সেখানে আমাদের শক্তি প্রদান করতে হয়, সেখানে শক্তি নির্গত হয়। সুতরাং এই পার্থক্য থেকে আমরা ওই রাসায়নিক বিক্রিয়ায় কি পরিমাণ তাপ উৎপন্ন হলো সেটা আমরা দেখতে পাবো। একটা উদাহরণ দিলে তোমরা ব্যাপারটা ক্লিয়ার হবে। একটা সমস্যা দেখি। সমস্যাতে দেখছি যে মিথেন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করেছে। মিথাইল ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করেছে। তোমরা একটু খেয়াল করো, আমাদের বন্ধনের এইখানে এবং এই ক্লোরিন এইখানে এই দুটো বন্ধন কিন্তু আমাদের ভেঙে গেছে এবং তৈরি হয়েছে এই যে Cl, CCl এবং HCl। এই বন্ধন দুটো আমাদের নতুন করে তৈরি হয়েছে। এই বিক্রিয়কগুলো যখন ভেঙে যায়, এই বিক্রিয়কগুলোর এই বন্ধনটুকু শুধুমাত্র আমাদের ভেঙে গেছে, বাকি সবগুলো কিন্তু আমার কোনো পরিবর্তন হয়নি। এই বন্ধন দুটো যখন আমাদের বিক্রিয়কের ক্ষেত্রে ভেঙে যায়, তাহলে এই বন্ধন ভাঙার জন্য যে শক্তি, সেই শক্তিগুলোকে আমরা একত্রে B1 দিয়ে এবং বন্ধন গঠনের জন্য উৎপাদের বন্ধন গঠনের জন্য যে শক্তি সেটাকে B2 দিয়ে আমরা ইন্ডিকেট করি। এটা আমরা এর আগে দেখেছি। তাহলে আমরা এখানে দেখছি দুটি বন্ধন ভেঙে গেছে এবং এই দুটি বন্ধনের জন্য আমাদের শক্তির প্রয়োজন হয়েছে কত? CH। এই বন্ধনের জন্য আমাদের শক্তির প্রয়োজন হয়েছে 414 কিলোজুল পার মোল এবং ClCl এই বন্ধনের জন্য আমাদের শক্তির প্রয়োজন হয়েছে 244 কিলোজুল এবং নতুন যে বন্ধন তৈরি হয়েছে CCl তার জন্য আমাদের শক্তির প্রয়োজন হয়েছে 326 কিলোজুল এবং HCl এটার জন্য শক্তির প্রয়োজন হয়েছে 431 কিলোজুল। তাহলে বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি এবং উৎপাদগুলোর মোট বন্ধন শক্তি যদি আমি একত্রে যোগ করি, তাহলে আমরা দেখব যে বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙার জন্য মোট প্রদত্ত শক্তি, অর্থাৎ যে শক্তিটুকু আমাকে দিতে হয়েছে সেটা হলো 414 প্লাস 244 কিলোজুল এবং উৎপাদগুলোর বন্ধন শক্তি নির্গত শক্তি, উৎপাদ তৈরি হওয়ার জন্য যে নির্গত শক্তি সেটা হলো আমার 326 অর্থাৎ CCl এটা এবং 431 কিলোজুল, এটাকে যদি যোগ করি তাহলে পাচ্ছি 757 কিলোজুল। এখন বিক্রিয়কের বন্ধনগুলো ভাঙার যে শক্তি, প্রদত্ত শক্তি বিয়োগ যদি উৎপাদগুলো থেকে বন্ধন গঠনের জন্য নির্গত শক্তি বিয়োগ দিই, তাহলে দেখতে পাচ্ছি সেখানে আমার -99 কিলোজুল পাই। তাহলে এই -9 কিলোজুল হচ্ছে আমার তাপ পরিবর্তন, বিক্রিয়ায় তাপের পরিবর্তন। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমার মানটা হয়েছে -99 কিলোজুল। সুতরাং আমরা এটা বলতে পারি যেহেতু এখানে ΔH এর মান মাইনাস অর্থাৎ ঋণাত্মক, তাহলে এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। যদি আমাদের এই মানটা পজিটিভ হতো অর্থাৎ ধনাত্মক হতো, তাহলে আমরা বলতে পারতাম এটি একটি তাপ হারি বিক্রিয়া। ছবিতে খেয়াল করো, এখানে বলা হচ্ছে রাসায়নিক শক্তি থেকে পাওয়া বিভিন্ন শক্তির ব্যবহার। রাসায়নিক শক্তি থেকে পাওয়া বিভিন্ন শক্তির ব্যবহার। আমরা জানি যে বিভিন্ন মৌল, পরমাণু বা অণুর মধ্যে আমাদের রাসায়নিক শক্তিগুলো আছে। সকল অণুর মধ্যে কিন্তু রাসায়নিক শক্তি আছে। এই রাসায়নিক শক্তি কিভাবে হয়? দেখো, যখন সালোক সংশ্লেষণ হয়, সালোক সংশ্লেষণে আমরা দেখি সূর্যের আলোর উপস্থিতিতে পাতার গাছের সবুজ অংশে যে ক্লোরোফিল, সেই ক্লোরোফিলে কি হয়, আমাদের পানি থেকে, বায়ু থেকে যে কার্বন ডাই অক্সাইড এবং মাটি থেকে যে পানি পাই সেটা দিয়ে কি তৈরি করে? গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করে। এই গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করে এবং এখানে কিন্তু
চর্বি এবং প্রোটিন জাতীয় খাবারও কিন্তু তৈরি করে। এই খাবারগুলোকে সে কিন্তু খাবারগুলো থেকে কি করে রাসায়নিক শক্তি পায় এবং এই রাসায়নিক শক্তিটাকে ব্যবহার করে সে কিন্তু বিভিন্ন রকমের জৈবিক কাজ করে। সুতরাং এগুলোর সবকিছু আমাদের শরীরটা কিন্তু সব জীবদেহ কিন্তু আমাদের একটা রাসায়নিক কারখানা। আবার এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি কাঠ কি হচ্ছে, আগুনে পুড়ছে, আগুনে পুড়ে কি হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে। আমরা এই তাপটাকে বিভিন্ন ভাবে ব্যবহার করি। যেমন আমরা যখন তেল, কয়লা, এগুলো ব্যবহার করছি যানবাহনে যখন আমরা এই জাতীয় কোনো যে জ্বালানি ব্যবহার করি তখন সেটা ইঞ্জিনের দহন চেম্বারে এটা কি করে দহন হতে থাকে এবং দহনের ফলে তাপ উৎপন্ন হয়। এই তাপটা তখন যান্ত্রিক কাজে ব্যবহার করা হয়। এভাবে আমরা যে শক্তিটা পাচ্ছি, রাসায়নিক ভাবে যে শক্তি পাচ্ছি, এই শক্তিটাকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করছি। এটাই হলো রাসায়নিক শক্তি থেকে পাওয়া শক্তির বিভিন্ন রকম ব্যবহার। এখানে আমরা কিছু জীবাশ্ম জ্বালানি দেখতে পাচ্ছি। জীবাশ্ম জ্বালানি হলো যে তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এগুলো হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানি। এই জীবাশ্ম জ্বালানি আমরা কি কি কাজে ব্যবহার করি? আমরা রান্নার কাজে ব্যবহার করি, যানবাহনে ব্যবহার করি, কলকারখানা অথবা বিদ্যুৎ উৎপন্নের কাজে আমরাও ব্যবহার করি। এই জ্বালানিগুলো আমরা জীবাশ্ম জ্বালানি যেটা ব্যবহার করছি সেটা যদি আমরা অতিরিক্ত পরিমাণে অপচয় করে ফেলি তাহলে কিন্তু একসময় আমাদের এই মজুদটা শেষ হয়ে যাবে। এই জন্য জীবাশ্ম জ্বালানি যেটা আমরা ব্যবহার করি, তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এগুলো যেন আমরা অতিরিক্ত ব্যবহার না করি কিংবা প্রয়োজনের অতিরিক্ত ভাবে না করি। এর ব্যবহারটা যেন আমাদের সীমিত থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের এই প্রাকৃতিক সম্পদ যে জীবাশ্ম জ্বালানি তার উপরে কিন্তু আমাদের আর চাপ কম হয়ে যাবে। অ্যাসিড বৃষ্টি, এই আমরা যে জ্বালানিগুলো ব্যবহার করছি, জ্বালানি ব্যবহার করার ফলে কি পাচ্ছি? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। জ্বালানিগুলো যখন দহন হয় তখন সেগুলো কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আমাদের যে জ্বালানিগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ বিশুদ্ধ থাকে না। সম্পূর্ণ বিশুদ্ধ না থাকার জন্য সেখানে সালফার, নাইট্রোজেন, ফসফরাস এই মৌলগুলো থাকে। কার্বন ডাই অক্সাইড তৈরি হওয়ার পাশাপাশি সেখানেও কিন্তু নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, ফসফরাসের অক্সাইড এগুলো তৈরি হয়। এই অক্সাইড গুলো যখন তৈরি হয় সেই অক্সাইড গুলো বায়ুর জলীয় বাষ্পের সঙ্গে মিশে অথবা বৃষ্টির পানির সঙ্গে মিশে সেগুলো কি হয়? অ্যাসিড বৃষ্টি আকারে ভূপৃষ্ঠে পতিত হয়। অ্যাসিড বৃষ্টি আমাদের জন্য খুবই ক্ষতিকর, কারণ এই অ্যাসিড বৃষ্টি আমাদের গাছপালাকে নষ্ট করে দেয় এবং জলাশয়ের উদ্ভিদ এবং প্রাণীর জীবনযাত্রার জন্য এটা হুমকি স্বরূপ। এখানে দেখো আমাদের এই কলকারখানা থেকে নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড এই গ্যাসগুলো হচ্ছে নির্গত হচ্ছে এবং এটা জলীয় বাষ্প যখন বৃষ্টির পানির সঙ্গে মিশে যাচ্ছে তখন কিন্তু আমাদের নাইট্রিক অ্যাসিড এবং সালফিক অ্যাসিড আকারে আবার ভূপৃষ্ঠে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছ আমাদের এই বৃষ্টির সাহায্যে দেখতে পাচ্ছ কিভাবে নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে, কার্বনিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড তৈরি হচ্ছে। ফটোকেমিক্যাল ধোঁয়া এটা কি? যে যানবাহন থেকে যখন কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, নাইট্রাস অক্সাইড এবং অব্যবহৃত যে মিথেন গুলো থাকে এটা তোমার সূর্যের আলোর উপস্থিতিতে তখন এটা রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং এই রাসায়নিক বিক্রিয়াতে দেখা যায় যে এই পদার্থগুলো থেকে একটি বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় এবং এই বিষাক্ত গ্যাসগুলো একটি ধোঁয়ার সৃষ্টি করে। আমরা এখানে ঢাকা শহরের একটা ছবি দেখতে পাচ্ছি। ঢাকা শহরের ছবিটা দেখো কেমন ঘোলাটে এবং কুয়াশার মতন কালো কুয়াশা। এটাই হলো আমাদের ফটোকেমিক্যাল স্মোক, যেটা আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। কার্বন ডাই অক্সাইড আমাদের বিভিন্ন জ্বালানি থেকে উৎপন্ন হয়। জ্বালানিগুলো থেকে বেশিরভাগই আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং আমাদের এই বায়ুমণ্ডলের যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ তা কিন্তু বেশিরভাগই আমাদের এই কার্বন জ্বালানিগুলো থেকেই আমাদের আসে। এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যখন বেড়ে যায় তখন সেখানে দেখা যাবে যে পরিবেশের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কারণ কার্বন ডাই অক্সাইড বায়ুর অন্য উপাদানের সঙ্গে বিক্রিয়া করে না এবং এই গ্যাসটা তুলনামূলক ভারী, যার কারণে এটা বায়ুমণ্ডলে
নিচে অবস্থান করে এবং এর তাপ ধারণ ক্ষমতা বেশি। এই তাপ ধারণ ক্ষমতা বেশি হওয়ার জন্য আমাদের পৃথিবীটা কি হলো, তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে আমরা বলছি বৈশ্বিক উষ্ণায়ন। এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে কি হতে পারে, বৈশ্বিক উষ্ণায়নের ফলে আমাদের মেরু অঞ্চলে যে বরফগুলো আছে সেই বরফগুলো কি ক্রমান্বয়ে গলে যাবে এবং যখন এই বরফগুলো গলে যাবে এবং আমাদের সমুদ্রের পৃষ্ঠে পানির উচ্চতাও বেড়ে যাবে। এই তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে বলা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জীবাশ্ম জ্বালানি দিয়ে আমরা কি করি, গাড়ি, জাহাজ, উড়োজাহাজ এগুলো আমরা চালাই, কিন্তু এই জীবাশ্ম জ্বালানির পরিমাণটা কি এক সময় আমার শেষ হয়ে যাবে। যদি এইভাবেই আমরা ব্যবহার করতে থাকি তাহলে এটা এক সময় শেষ হয়ে যাবে। এর পরিমাণটা, ব্যবহারের পরিমাণটা কমানোর জন্য আমরা কি করি, এখানে মিথেন দিয়ে এর সঙ্গে যদি ব্যবহার করি তাহলে এই জীবাশ্ম জ্বালানির উপর চাপটা কমে। এই মিথেনটাও কিন্তু আমার এক রকমের জ্বালানি হিসেবে কাজ করে। রাসায়নিক কোষের ভিতরে কিন্তু সব সময় আমার রাসায়নিক বিক্রিয়া চলে। রাসায়নিক বিক্রিয়া যেহেতু চলে, এখানে দুই রকমের কোষ আছে। একটা হলো যেই কোষে বাহির থেকে বিদ্যুৎ সরবরাহ করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে হচ্ছে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, এবং যে কোষে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাপ বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে গ্যালভানিক কোষ। আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষকে আমরা আলোচনা করব। তড়িৎ বিশ্লেষ্য কোষ কোনটা, যেখানে বিদ্যুৎ সরবরাহ করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। যেমন এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, উপরে একটা ব্যাটারি ছবি এবং নিচে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয়েছে এবং উপরে তড়িৎ দ্বার দেওয়া হয়েছে। এই তড়িৎ দ্বার এবং তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি, সেখানে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে সেটা কি হবে, সেখানে রাসায়নিক বিক্রিয়া হবে। এটা হলো আমার তড়িৎ বিশ্লেষ্য কোষ। এই তড়িৎ বিশ্লেষ্য কোষে আমরা কি থাকবে, দুটি উপাদান আছে, একটা হলো তড়িৎ বিশ্লেষ্য আর একটা হলো তড়িৎ দ্বার। তড়িৎ বিশ্লেষ্য হলো যে সকল যৌগ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, অর্থাৎ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে না, কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে, সেগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। সাধারণত আয়নিক যৌগ এবং অ্যাসিড মিশ্রিত পানি হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এরপরে দেখছি দুটি দণ্ড, এটা হলো আমার তড়িৎ দ্বার। তড়িৎ দ্বার কি, যেটা ব্যাটারির সঙ্গে যুক্ত থাকে, সেই দণ্ড দুটিকে বলা হচ্ছে তড়িৎ দ্বার। এটা আমার লোহার দণ্ড হতে পারে অথবা গ্রাফাইটেরও হতে পারে। তড়িৎ দ্বারগুলোর মধ্যে একটি থাকে অ্যানোড আর একটি হলো ক্যাথোড। অ্যানোড কোনটা, যে তড়িৎ দ্বার বাইরের বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে সেটা হচ্ছে আমার অ্যানোড, এবং যেটা আমার ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে সেটা হচ্ছে আমার ক্যাথোড। অ্যানোডে জারণ ঘটে এবং ক্যাথোডে বিজারণ ঘটে, কারণ অ্যানোডে ইলেকট্রন দান হয় এবং ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ হয়, সুতরাং ক্যাথোডে বিজারণ ঘটে। এরকম একটা তড়িৎ বিশ্লেষণ কোষে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। এখানে আমরা তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসেবে সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করেছি, এবং এখানে আগেকার ছবির মতন ব্যাটারি আছে, এখানে দুটি তড়িৎ তার আছে এবং তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসেবে এখানে সোডিয়াম ক্লোরাইড আছে। এখানে যখন আমি ব্যাটারিটার সঙ্গে একটু সম্পূর্ণটা সংযোগ করব তখন কি এখানে বিদ্যুৎ প্রবাহ হবে, এবং এখানে যে সোডিয়াম ক্লোরাইডটা আছে সেটা কি হবে, আমার পজিটিভ এবং নেগেটিভ আকারে ভাগ হয়ে যাবে। যখন এটা পজিটিভ এবং নেগেটিভ ভাবে ভাগ হয়ে যাবে তখন খেয়াল করো, পজিটিভ চার্জ সে কি করবে, নেগেটিভ যে প্রান্ত সেখানে সে যাওয়ার চেষ্টা করবে। এখানে ক্যাথোড কি হলো, আমার নেগেটিভ প্রান্ত, সুতরাং পজিটিভ চার্জ যুক্ত সোডিয়াম নেগেটিভ প্রান্তে ক্যাথোডে যাবে, এবং ক্লোরিন কি হবে, ক্লোরাইড আয়ন যেটা সেটা হলো নেগেটিভ চার্জ, সেটা পজিটিভ প্রান্তের দিকে আসবে, অর্থাৎ অ্যানোডের দিকে আসবে। যখন ক্লোরাইড যেটা নেগেটিভ চার্জ সেটা যখন অ্যানোডে আসে
তখন তার অতিরিক্ত ইলেকট্রন সে দান করে। অতিরিক্ত ইলেকট্রন যখন সে দান করবে তখন সে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে এবং আমরা জানি দুটি ক্লোরিন পরমাণু একত্রিত হয়ে ক্লোরিন গ্যাসে পরিণত হয়। সুতরাং আমরা বলতে পারি অ্যানোডে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি হয়, ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। আবার ক্যাথোডে দেখতে পাচ্ছি সোডিয়াম আয়ন সে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়েছে। যদি সোডিয়াম ক্লোরাইডের গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ হয় তাহলে এই সোডিয়াম এবং ক্লোরাইড আয়নের পাশাপাশি হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন তৈরি হয়। যেহেতু হাইড্রক্সিল আয়ন এবং ক্লোরাইড আয়ন দুটি আমার নেগেটিভ, তাহলে কোনটি আগে ইলেকট্রন দান করবে? প্রশ্ন থাকে কোনটি আগে ইলেকট্রন দান করবে। যেহেতু ক্লোরাইড আয়নের আমার ঘনত্ব বেশি, যার কারণে ক্লোরাইড আয়ন আগে ইলেকট্রন দান করবে এবং এটা ক্লোরিন গ্যাসে পরিণত হবে। আবার হাইড্রোজেন আয়ন এবং সোডিয়াম আয়নের মধ্যে হাইড্রোজেন আয়নের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি থাকে, যার কারণে ক্যাথোডে হাইড্রোজেন আয়ন এবং সোডিয়াম আয়নের মধ্যে হাইড্রোজেন আয়ন ক্যাথোডে দিয়ে হাইড্রোজেন পরমাণুতে এবং পরে দুইটা হাইড্রোজেন একত্রে মিলে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। তাহলে অবশিষ্ট থাকলো কি, সোডিয়াম আয়ন আর হাইড্রক্সিল আয়ন, এবং অবশিষ্ট সোডিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন মিলে সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি করে। আমরা কি বলছিলাম যে একই তড়িৎ দ্বারে যখন একই রকমের পজিটিভ অথবা একই রকমের নেগেটিভ চার্জ আসে, তাহলে কোনটি যদি পজিটিভ চার্জ হয় তাহলে দুইটি পজিটিভ চার্জের মধ্যে কোন আয়নটি ইলেকট্রন গ্রহণ করবে, কোন আয়ন আগে ইলেকট্রন গ্রহণ করবে, সেটা আমরা এই চার্টের মাধ্যমে দেখতে পাই। দেখো এখানে সোডিয়ামের অবস্থান উপরে এবং হাইড্রোজেনের অবস্থান অনেকটা নিচে, তাহলে আমরা বলতে পারি যে পরমাণু যে আয়নের অবস্থান এই চার্টের নিচের দিকে সেটা আগে ইলেকট্রন গ্রহণ করবে। এই সারির যে কোনো দুটি ক্যাটায়নের মধ্যে যে আয়নটি নিচে অবস্থিত সেটি আগে ইলেকট্রন গ্রহণ করে, আগে চার্জ মুক্ত হবে, অর্থাৎ আগে বিজারিত হবে। একইভাবে অ্যানায়নের ক্ষেত্রে প্রযোজ্য, যখন দুইটি অ্যানায়নের মধ্যে দুইটি অ্যানায়ন ক্যাটায়নের দিকে যায়, ক্যাথোডের দিকে যাবে, তাহলে কোনটি আগে ইলেকট্রন ত্যাগ করবে? তাহলে যার অবস্থান নিচে সেই ইলেকট্রন ত্যাগ করবে। কিন্তু আমরা আগে দেখেছিলাম যে ক্লোরাইড আয়নের ঘনত্বটা বেশি হওয়ার জন্য ক্লোরাইড আয়নটা ইলেকট্রন আগে ত্যাগ করেছে। বিশুদ্ধ পানি, আমরা জানি বিশুদ্ধ পানি খুব বেশি তড়িৎ পরিবাহী না। এই বিশুদ্ধ পানিকে তড়িৎ পরিবাহী করতে এর মধ্যে হয় আমাদেরকে সোডিয়াম ক্লোরাইড অথবা সালফিউরিক অ্যাসিড কিছুটা পরিমাণে যোগ করতে হবে। যদি এই পরিমাণে কিছুটা সালফিউরিক অ্যাসিড অথবা সোডিয়াম ক্লোরাইড যোগ করি তাহলে এর তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পাবে। পানি আমরা জানি হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নে ভাগ হয়ে যায়। যখন পানির মধ্যে এরকম পানিতে আমি যখন বিদ্যুৎ সরবরাহ করব এই তড়িৎদ্বারের মাধ্যমে এবং বাইরে যে ব্যাটারি আছে তার মাধ্যমে যখন বিদ্যুৎ সরবরাহ করব, তখন হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নে ভাগ হয়ে যাবে এবং এই ভাগগুলোর মধ্যে থেকে হাইড্রোজেন আয়ন কি করবে, হাইড্রোজেন আয়নটা যেহেতু পজিটিভ সে কি করবে, নেগেটিভ ক্যাথোডের দিকে যাবে এবং সেখানে গিয়ে সে ইলেকট্রন গ্রহণ করবে এবং ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে এবং দুটি হাইড্রোজেন পরমাণু একত্রে মিলে হাইড্রোজেন গ্যাসে পরিণত হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি পানির তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আবার যে হাইড্রক্সিল আয়নটা থাকলো সে হাইড্রক্সিল আয়ন কি করবে, যেহেতু এটা নেগেটিভ চার্জ সেহেতু এই নেগেটিভ চার্জটা কি করবে, অ্যানোডে আসবে এবং অ্যানোডে এসে সে কি করবে, ইলেকট্রনটা দান করবে এবং যখন সে ইলেকট্রন দান করে তখন কিছু বিক্রিয়া ঘটে, সেটা আমরা দেখছি। হাইড্রক্সিল আয়ন যখন ইলেকট্রন দান করে তখন পানি এবং অক্সিজেন
গ্যাস উৎপন্ন হয়। তাহলে আমরা বলতে পারি যে অ্যানোডে আমাদের অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় এবং ক্যাথোডে আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এখানে অ্যানোড এবং ক্যাথোডে যে বিক্রিয়াটা হয় সেটা আমরা আবার একটু ভালো করে দেখি। হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হলো, দুইটি হাইড্রোজেন আবার নিজেদের মধ্যে যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাসে পরিণত হলো। এবং অ্যানোডের বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে অ্যানোডের বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে সে হাইড্রোক্সিল পরিণত হলো এবং কি হলো অক্সিজেন এবং পানি উৎপন্ন। এর সাথে সাথে সে কিন্তু 4টা ইলেকট্রন ত্যাগ করে। যেহেতু ইলেকট্রন ত্যাগ হচ্ছে সুতরাং এটি একটি আমার জারণ বিক্রিয়া এবং এখানে ইলেকট্রন গ্রহণ হয়েছে সুতরাং এটি একটি আমার বিজারণ বিক্রিয়া। তড়িৎ বিশ্লেষণের এই কৌশলকে ব্যবহার করে আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারি। যেরকম আমরা ধাতু নিষ্কাশন করতে পারি, ক্ষার, মৃৎ ক্ষার, অ্যালুমিনিয়াম এই জাতীয় ধাতুকে আমরা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আমরা আকরিক থেকে নিষ্কাশন করতে পারি। আবার ধাতু বিশুদ্ধকরণ, অবিশুদ্ধ ধাতুগুলোকেও কিন্তু আমরা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে বিশুদ্ধ করতে পারি। এক্ষেত্রে আমার যে ধাতুকে বিশুদ্ধ করতে চাচ্ছি সেটা আমার ক্যাথোডে থাকবে এবং অবিশুদ্ধ ধাতুটি আমার অ্যানোডে থাকবে। যখন এটাকে বাহির থেকে আমার ব্যাটারির সাহায্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে তখন ক্রমান্বয়ে অবিশুদ্ধ ধাতুটি আমার বিশুদ্ধ ধাতুতে পরিণত হবে। আবার ইলেকট্রোপ্লেটিং করতে, ইলেকট্রোপ্লেটিংটা কি আমরা জানি অধিক সক্রিয় কোনো ধাতুর উপরে যখন কম সক্রিয় কোনো ধাতুর প্রলেপ দেওয়া হয়, কারণ যদি অধিক সক্রিয় ধাতুটাকে আমরা মরিচা থেকে কিংবা ধাতুর ক্ষয় থেকে রক্ষা করার জন্য আমরা এটা করে থাকি। অধিক সক্রিয় কোনো ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপকে বলা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা একটা চামচ, একটা লোহার চামচ, এই লোহার চামচের উপরে যদি সিলভার, ক্রোমিয়াম অথবা নিকেলের একটা প্রলেপ দিই তাহলে এই চামচটা আমার অনেকদিন দীর্ঘস্থায়ী হবে। কিভাবে করবো? আমরা ক্যাথোডে লোহার চামচটিকে নিব এবং অ্যানোডে আমার সেই সিলভারের দণ্ড অথবা প্লাটিনাম অথবা নিকেলের দণ্ড রাখবো যেটা প্রলেপ দিতে চাই। আমি যে ধাতুর প্রলেপটা দিব সেটা অবশ্যই আমার অ্যানোডে থাকবে এবং আমার যে তড়িৎ বিশ্লেষণটা থাকবে সেই তড়িৎ বিশ্লেষণটা কিন্তু আমার অবশ্যই যে ধাতুর প্রলেপ দিব তারই কোনো একটা লবণের দ্রবণ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি সিলভারের একটা প্রলেপ দিতে চাচ্ছি এবং সিলভারের একটা দণ্ড আছে তড়িৎ দাগ হিসেবে এবং যে তড়িৎ বিশ্লেষণ পদার্থ আছে সেটা কিন্তু সিলভারেরই একটা লবণের দ্রবণ। যখন এটাকে ব্যাটারির সাহায্যে আমরা বিদ্যুৎ সরবরাহ করব তখন দেখব এই ব্যাটারির সাহায্যে আমার কি হবে, ক্রমান্বয়ে জারণ বিজারণ বিক্রিয়া করছে। অর্থাৎ এখানে আমার সিলভার থেকে ইলেকট্রন দান হবে এবং সেটা সিলভার আয়নে পরিণত হবে এবং সিলভার আয়নটা তখন আমার দ্রবণে চলে আসবে এবং দ্রবণে যে সিলভার আয়নটা আছে সেটি আমার ক্যাথোডের দিকে যাবে এবং ক্যাথোডে যখন সিলভার আয়নটি যাবে তখন সেই ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হবে। অর্থাৎ আমার চামচের উপরে সিলভারের একটা প্রলেপ চলে আসবে। এটাই ছিল আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনা থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে, দেখি প্রশ্নগুলো তোমরা পারো কিনা। তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে, পানির তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? আমরা দেখেছি ক্যাথোডে আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাপোৎপাদী বিক্রিয়ায় ডেলএইচ এর মান কি রূপ? তাপোৎপাদী বিক্রিয়ায় ডেলএইচ এর মান নেগেটিভ। জীবাশ্ম জ্বালানি কি? তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস এগুলোকে বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। অ্যানোড কি? অ্যানোড হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বারকে অ্যানোড বলে। ধনাত্মক তড়িৎদ্বারকে অ্যানোড বলে। আজকে আমাদের এই আলোচনার উপরে তোমাদের সামনের দিন টপলেস থাকবে। আশা করি তোমরা সেগুলো খুব সুন্দরভাবে দিতে পারবে। ধন্যবাদ সবাইকে।